এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৩.০৪%। ২০,১৩,৫৯৭ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৬,৭২,১৫৩ জন শিক্ষার্থী, জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা যেমন বেশি ছিল, তেমনি পাশের হারও বেশি। শতভাগ শিক্ষার্থী পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮টি, আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান ৫১টি। শিক্ষামন্ত্রী দাবি করেছেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ২০০৮ সালের পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী দ্বিগুণ হয়েছে। কর্মসংস্থান বিবেচনায় রেখে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফলাফলে উচ্ছ্বাস আর আনন্দের বন্যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ঢাকার ঐতিহ্যবাহী স্কুলগুলোতে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীদের বাঁধ ভাঙা উল্লাস ছিল ভালো ফল হাতে পেয়ে। খুশি অভিভাবক ও শিক্ষকরা। নাজিবুর রহমানকে সঙ্গে নিয়ে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আনন্দের যেন সীমা পরিসীমা নেই। এ বছরের কষ্টার্জিত পরিশ্রমের ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্রীরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। গোল্ডেন এ প্লাস আসছে, কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, অনেক ভালো লাগতেছে। খুবই টেনশনে ছিলাম যে আমাদের ফিজিক্স, ম্যাথ এই সাবজেক্টের খাতাগুলো কিভাবে দেখা হবে। জিপিএ 5, সবগুলোতে এ প্লাস, জিনিসটা নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এবছর সর্বোচ্চ ভালো ফলাফল জিপিএ 5 পেয়েছেন ১,৮২,১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা ৯৮,৭৭৬ জন আর ছাত্র সংখ্যা ৮৩,৩৫৩ জন। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা তাদের সন্তুষ্টি জানিয়েছেন। রেজাল্ট হয়েছে আশানুরূপ, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমরা খুবই আনন্দিত। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি। ওর ভবিষ্যৎ পরিকল্পনা মেডিকেলে পড়ার। মেয়ের থেকে দেখা যাচ্ছে যে আমরা বেশি এক্সাইটেড ছিলাম। উদযাপনটাও ছিল ব্যতিক্রম। ঢোল পিটিয়ে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেছে কোনো কোনো স্কুলে, আবার কোনো স্কুলে নিজেদের এই স্মরণীয় মুহূর্ত ফ্রেমে বন্দি করে রেখেছেন। আমরা খুব খুশি আমাদের বাচ্চাদের এই ফলাফলে, এবং এটা ওরা ডিজার্ভ করে। আমরা টিচাররা তো যথেষ্ট চেষ্টা করেছি, তারা নিজেরাও চেষ্টা করেছে, তাদের প্যারেন্টসও পাশে ছিল। এত পরিশ্রম করছি বাচ্চাদেরকে নিয়ে, মানে আমরাও চাইছি খুব ভালো একটা রেজাল্ট আসুক, আমরা যেন মানসিকভাবে একটু শান্তি পাই। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফলের আশা অভিভাবক ও শিক্ষার্থীদের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চায় সরকার। সেই সাথে তিনি জানিয়েছেন, মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। গণভবনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি অকৃতকার্যদের প্রতি সহানুভূতিশীল হতে অভিভাবকদের আহ্বান জানান। ৬০ দিনের মধ্যে ফলাফল তৈরি করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশ থেকে মোট ২০,৩৮,১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর ফলাফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্ব বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। মাত্র ২ মাসের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেই সাথে কৃতকার্যদেরও অভিনন্দন জানান তিনি। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে,
আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। শিক্ষাকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে সরকার প্রধান জানান শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ মনে করে তার সরকার। জানান শিক্ষাবৃত্তি উপবৃত্তি সহ এ খাতে নেয়া নানা পদক্ষেপের কথা। প্রধানমন্ত্রী বলেন গত 15 বছরে সরকারের সবচেয়ে বড় অর্জন সাক্ষরতার হার 76% উন্নীত হওয়া। বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিয়েছি। 75 পরবর্তী সময় দেশে শিক্ষার পরিবেশ ছিল না উল্লেখ করে তিনি বলেন তৎকালীন জিয়া সরকার মেধাবীদের হাতে অস্ত্র তুলে দেয়, ছেলেদের পাশের হার কম এবং ঝরে পড়ার হার বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীরা কিশোর গ্যাং কিংবা শিশু অপরাধে জড়িয়ে পড়ছে কিনা তাও খুঁজে দেখতে হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 7 জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকারের সংকট আরও গভীর হয়েছে। এটা উপলব্ধি না করলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন বিদেশি কারা বাংলাদেশে এলো তা নিয়ে নয়, জনগণের ওপরই আস্থা বিএনপির। জনগণকে নিয়ে রাজনীতি করে বিএনপি। রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। 6.5 মাস পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এর আয়োজন করা হলেও 7 জানুয়ারির নির্বাচন, তাদের আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফর নিয়ে কথা বলেন তিনি। আমাদের বিএনপির ব্যাপারটা তো আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি বলেন তাদের নেত্রী জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নির্বাচনকে কেন্দ্র করে দলের 2000 নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন বিচার বিভাগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বিরোধী দল নির্যাতনে। প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচিং ইফেক্ট হচ্ছে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, ডামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। দেশের অর্থনীতির ভিত তৈরি করে রাজধানী দিন মজুর মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন জানান রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তদেশীয় দল গড়ে তুলে এ অপরাধ কার্যক্রম সংঘটিত করে আসছিল তারা। এ পর্যন্ত চক্রটি 10 জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। অতিরিক্ত কমিশনার জানান ভিকটিমকে সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত অপরাধীরা। প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো, পরে কৌশলে ভারতে নিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। লোমহর্ষক
এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন। যারা গ্রহীতা তারা আমাদেরই দেশের, কারণ এটি একটি নিয়ম আছে বা ভারতেও নিয়ম আছে যে ওই দেশেও যদি কেউ কাউকে ডোনেট করতে চায় তাহলে তাদের হতে হবে। এটির মধ্যে যেটি হলো যে আইনের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেই জায়গাগুলো যথাযথ অনুসরণ করা হয় না। পবিত্র কোরআনের হাফেজদের উৎসাহ দানের লক্ষ্যে সারা দেশের তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের শাখা থেকে আগত 1234 জন হাফেজ শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। আগত হাফেজদের ক্রেস্ট, সনদ ও পাগড়ি উপহার দেওয়া হয়। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আগত 1000-এর বেশি কোরআনের হাফেজ সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত হন বসুন্ধরার কনভেনশন সেন্টারে। আগত হাফেজদের বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াতের সুরে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানের স্থল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন জিএমএ কাদেরের আইনজীবী। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ মিনায়েতুর রহিমের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। 2022 সালে এক আবেদনের প্রেক্ষিতে জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে দলের যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ। জিএম কাদেরের আবেদনের প্রেক্ষিতে সেই আদেশ স্থগিত করে হাইকোর্ট। সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করলে শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আপিল বিভাগ। যশোরে ফুটবল খেলা নিয়ে রেষারেষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নূর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, শুক্রবার শঙ্করপুর ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে। এর জেরে শনিবার রাতে শঙ্করপুর চোপদারপাড়া এলাকার কয়েকজন যুবক নূর হোসেনকে ছুরি মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনার পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহত নূর হোসেন ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। এপ্রিলে সারা দেশের মতো প্রচণ্ড গরমে কুড়িগ্রামে শত শত একর জমির ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ধান ও ভুট্টা ক্ষেতের ফসল কাটা মারাই শুরু হলেও প্রচণ্ড রোদের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারেনি। দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। সে অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। তীব্র তাপপ্রবাহের কারণে কুড়িগ্রামের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। কুড়িগ্রাম জেলার চর এলাকায় চলতি মৌসুমে প্রায় 16,000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এছাড়া 1 লাখ হেক্টরের বেশি জমিতে ধান আবাদ হয়েছে। তবে ধান ও ভুট্টা ক্ষেতের ফসল পেকে গেছে, কোথাও কোথাও ফসল কাটা ও মারাই শুরু হয়েছে। তবে তীব্র রোদের কারণে এসব ক্ষেতের ফসল খেতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শ্রমিকরা এপ্রিলের গরমের কারণে খেতে ধান ও ভুট্টা কাটা মারাই করতে পারেননি। প্রচন্ড তাপের মধ্যে তো ফসল তুলতে পারতেছি না, কৃষকও পাচ্ছি না। অতিরিক্ত গরমের তাপে কোনো কামলা পাওয়া যায় না। এখন যার দরুনে নিজে যদি কষ্ট করি কিছু সিঁড়ি জমিনে থাকতে পারি না। তাপমাত্রার কারণে তো আমরা কৃষক মাঠে যেতে পারতেছি না, ফসল যে ফলাইছি সেখান থেকে উঠে নিয়ে আসতে পারতেছি না। তীব্র তাপপ্রবাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ধানের গোড়ায় অন্তত 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখার জন্য, যাতে ফলনের কোনো ঘাটতি না হয়। এই তাপদাহের কারণে আমাদের হয়তো একটু সেচ বেশি দিতে হচ্ছে, কিন্তু আমাদের ফলনের কোনো ঘাটতি হবে না বলে আমরা আশা করছি। তাপপ্রবাহ ও খরার কারণে কুড়িগ্রামে মরিচ, পটল, বরবটি ক্ষেতও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার 14 গ্রাম উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন
এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইসমাইল হোসেন বাচ্চু, সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, গিয়াসউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম বাবুল ও মোহাম্মদ আমির হোসেন। 2016 সালের 8 জানুয়ারিতে পূর্বশত্রুতার জেরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ইসমাইল হোসেন বাচ্চুকে প্রধান আসামি করে 28 জনের নামে হত্যা মামলা দায়ের করে। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে আরশেদ আলী হত্যা মামলায় শহীদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে চায়। বাংলাদেশ সরকারও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কামনা করেন। দুপুরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, পরে রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে কথা বলেন। বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ধামরাইয়ে 4তলা ভবন হেলে পড়েছে পাশের 6তলা একটি ভবনের উপরে। পাশাপাশি ভবনটির দ্বিতীয় তলায় ফাটল দেখা দেয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ভবনটি। স্থানীয়রা জানান, ধামরাইয়ের পৌর এলাকার ধানসিঁড়ি মহল্লায় জিয়াউর রহমান শিকদারি মালিকানাধীন 4তলা ভবনটি পাশের 6তলা ভবনের উপর হেলে পড়া দৃশ্য গতরাতে দেখতে পান বাসিন্দারা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পৌর প্রশাসন। ঝুঁকিপূর্ণ হওয়ায় 4তলা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন পৌর প্রশাসন। 15 মে থেকে রাজশাহীর আমবাগান থেকে বিভিন্ন জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় এই সময়সীমা নির্ধারণ করে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সেজন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে সন্ত্রাসীদের হামলায় প্রকৌশলী ইমরান হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে স্থানীয় মোনার মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত 4 মে জমি নিয়ে বিরোধের জেরে গোবিন্দগঞ্জ উপজেলার শালামারা ইউপির উলিপুর গ্রামের তরুণ প্রকৌশলী ইমরান হোসেনকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। Results for the 2024 secondary school certificate and equivalent examinations are out. And just like last year, girls have outperformed boys in both the pass rate and the number of GPA 5. 83% of the students who participated in this year's SSC and equivalent examinations have passed. Among the boys, the pass rate is 81%. For girls, it is 84%. As many as 182,000 students of the 2 million who sat for the exams this year have secured GPA 5, which amounts to 9%. Joshua Education Board has secured a 92% pass rate, the highest among the 9 boards. Sylhet, on the other hand, remained at the bottom with a 73% pass rate. Prime Minister Sheikh Hasina today said her government is bringing changes to the curriculum and the method of education, mainly to cut dependency on learning through memorization. The Premier made the remarks while unveiling the results of the SSC and equivalent examinations digitally by clicking a button at Ganabhavan. She said her government has introduced pre-primary education to teach the children through play. She said her government is prioritizing science, technology, information and vocational education alongside regular education. যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাস করতে পারবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো, তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া।
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today accused the Awami League government of creating a privileged group and facilitating the plunder of the country's resources through corruption. He said this at a press conference held at BNP chairperson's office in Gulshan. 6 months after his last press conference, Fakhrul claimed that the government's main aim is to remove politics from the country. যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। আমাদের বিএনপির ব্যাপারটা তো আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরেই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। A man from Bangladesh was shot dead in Myanmar near the Naikhongchori border in Bandarban on Sunday morning. The deceased was Abul Kalam, 28, a resident of Naikhongchori Upazila. Kalam reportedly used to transport cattle from Myanmar to Bangladesh. This morning, he was attempting to bring cattle from a location called Cheli Dhala, approximately 2 kilometers inside Myanmar, when he was shot in the head, resulting in his death on the spot. 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 83.04। এবার 20,13,597 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,72,153 জন। মোট জিপিএ 5 পেয়েছে 1,63,845 শিক্ষার্থী। এবারের পাশের হার ও জিপিএ 5-এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব তথ্য জানিয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ সম্মেলনের শুরুতেই 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, এবারের পাশের হার 83.04 আর মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে, শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের তুলনায় 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন, আর ছাত্রদের চেয়ে ছাত্রীরা 15,000-এরও বেশি জিপিএ 5 পেয়েছে। এবারে শতভাগ শিক্ষার্থী পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা 2,968টি, আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04%, এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 9 বোর্ডের মধ্যে এবারে সর্বোচ্চ পাশের হার যশোরে 92.32%, আর সর্বনিম্ন পাশ করেছে সিলেটে 73.04%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66 এবং কারিগরিতে 81.38%। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে 2.65%। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে 2008 সালের পর থেকে উত্তরোত্তর শিক্ষার্থী বেড়ে চলেছে। কর্মসংস্থান বিবেচনায় রেখে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের দিকেও সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রসার ব্যাপকভাবে হয়েছে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে। এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে, এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান মন্ত্রী। যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার কেন কম হলো তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চাইলে যে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেকজান্দ্রোর সঙ্গে গণভবনের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ছাড়াও বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। এ ব্যাপারে তিনি ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য দেশটির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে দক্ষিণ ইতালির সহযোগিতা চান। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অ্যাপোস্টলিক নুনসিও অফ দ্য হোলি সির আর্চবিশপ কেভিন এস র্যান্ডেল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে স্বাগত জানায়, তবে অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। আর্চবিশপ র্যান্ডেল জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করেন। কোনো অদৃশ্য শক্তি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণই দেশ পরিচালনা করছে, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে দেশে ও দেশের বাইরের বিভিন্ন মহল দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করছে। বিকেলে ধানমন্ডি দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, নিষেধাজ্ঞা দিতে নয়, সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মেসবাহ হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ সরব দেশের নির্বাচন বর্জনকারী দলগুলো। সেই সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আগমনের আভাস দেশের রাজনীতিতে দিয়েছে নতুন মাত্রা। এমন বাস্তবতায় সমসাময়িক বিষয় নিয়ে ক্ষমতাসীন দলের এই সংবাদ সম্মেলন। দলটির সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপি এমন নির্বাচন চায় যারা তাদের নির্বাচনের জয়ের গ্যারান্টি দেবে। তারা তো এরকম অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার। আজকে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে। বিজয় লাভে নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচন অংশ নিতে চায় না। এ সময় মির্জা ফখরুল ও জিএম কাদেরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। বিএনপির নেতারা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার, অবলীলায় করে যেতে পারে। জিএম কাদের সাহেবও বলেছেন, সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? চেপেছে। এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। দেশে দুর্ভিক্ষ আনতে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে স্যাটেলাইট ইমেজের সাহায্য নিয়ে নগর বনায়ন পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা সিটির ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানীতে তৈরি হওয়া সংকট সমাধানে কাজ করার কথাও জানান দুই মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। বিশ্বের গড় তাপমাত্রা যেখানে বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মহানগরী ঢাকার অনেক এলাকায় তা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এই নগরীতে এখন দৃশ্যমান। এই অবস্থা থেকে মুক্তি পেতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে ঢাকার জলবায়ু সংক্রান্ত অ্যাকশন প্ল্যান অনুষ্ঠানে যোগ দেন ঢাকার 2 মেয়র ও পরিবেশ মন্ত্রী সহ বেসরকারি বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে ঢাকা উত্তরের মেয়র জানান, জলবায়ু পরিবর্তন এই নগরীর মূল সমস্যা, যা সমাধানে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত দেশগুলোকে। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যতে নামিয়ে আনতে 2 সিটি সমন্বিত উদ্যোগের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যেই দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। এগুলো কাদের জন্য হয়েছে?
এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। শহরের তাপমাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে, আর তা সমাধানে 2 সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগর বনায়নের পরিকল্পনার কথা জানান পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা। এটা কিন্তু আগে হয়নি, এবং আমরা যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। এবং এখন আমি যে আপনার 35,000 বা 37,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারি পরিকল্পনা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলেও মত দেন মন্ত্রী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিশ্ব টি-20 স্কোয়াড প্রসঙ্গ। তাসকিন আহমেদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়ার আনন্দকে চাপা দিয়ে দিচ্ছে তার হঠাৎ ইনজুরি। পাজরের হঠাৎ ইনজুরিতে অনিশ্চিত হয়ে গেছে তার বিশ্ব টি-20 ভবিষ্যৎ। দেশের অন্যতম সেরা এই পেসারের ইনজুরি যে উদ্বেগের তা জানিয়েছেন বোর্ড সভাপতিও। কাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তাই চিন্তায় থাকতে হচ্ছে নির্বাচকদের। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার একদিন আগে বড় দুঃসংবাদের ঘন ঘটা বাংলাদেশের ক্রিকেটের আকাশে। পঞ্চম টি-20-র আগে অনুশীলনের সময় আচমকাই ইনজুরিতে পড়েন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ, যা শঙ্কায় ফেলেছে তার আসন্ন বিশ্ব টি-20-তে খেলা। আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। গতবার এবাদতকে আমরা লস করেছি। এগুলো তো আমাদের এখন এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে, এখন কি করবো? সো এটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। 2019 ওয়ানডে বিশ্বকাপ চোটের কারণে খেলতে পারেননি তাসকিন। এবার পাজরের চোট বেশি হওয়ায় স্ক্যান করতে হয়েছে তাকে। তার রিপোর্ট পাওয়ার পরই সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। রিপোর্টটা পুরোপুরি আসে না, এমনিতে কেমন ফিল হচ্ছে, কেমন একটু তো ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যায়। হোপফুল তো মোটামুটি নাকি, মোটামুটি হোপফুল ইনশাআল্লাহ বিশ্বকাপ এবার অ্যাট লিস্ট মিস হবে না, কোনো বলা যাইতেছে না। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও ইনজুরির জন্য সেরা ছন্দে দেখা যায়নি তাসকিনকে। এবার পাজরের হঠাৎ ব্যথা যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপগুলোতে তার উপস্থিতিকেই করে তুলেছে অনিশ্চিত। সাধারণত এই ইনজুরি থেকে সেরে ওঠার সময় লাগে 2 সপ্তাহের বেশি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হওয়ার জন্য সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিপিএল। আজ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই চুক্তি সই হয়। এ সময় সোনালী ব্যাংক ও বিডিপিএল এর প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি সইয়ের পর এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে। এরপরই নানা প্রক্রিয়া শেষে একীভূত হবে ব্যাংক দুটি। এদিকে একীভূত হওয়ার চুক্তিতে কিছুটা আতঙ্কে ভুগছেন বিডিপিএল এর কর্মীরা। কারণ কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী একীভূত হওয়ার 3 বছর পর দুর্বল ব্যাংকের কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে অধিগ্রহণকারী ব্যাংক।